আর তৌহিদ আফ্রিদির একটি কলে মোটামুটি পুরো ডিবি অফিসটা কেঁপে যায়। আর বারবার বলা হচ্ছিল একটা বস্তানে ওকে ধরে বস্তার মধ্যে ভরে ওকে ফেলে দিয়ে আসবো। ডিবি অফিস আমি জীবনেও যাইনি, কোনো থানায়ও আমাকে কোনোদিন ধরে রাখা হয়নি, ইভেন আমাকে কোনো পুলিশ কোনোদিন সার্চও করে নাই। সো জীবনে যেহেতু প্রথম এরকম কোনো ঘটনা, হ্যান্ডকাপ পরানো হয়েছে হাতে, এইটাই আমার জন্য অনেক বড় একটি ভয়। আর বারবার বলা হচ্ছিল একটা বস্তানে ওকে ধরে বস্তার মধ্যে ভরে ওকে ফেলে দিয়ে আসবে। আমি ওইভাবেই জানি যে পুলিশ ধরার পর আদালতে আসামিকে উঠায়, তারপর আদালত বিচার করে যে তার সাজা কি হইতে পারে। তবে আমি যেদিন ডিবি অফিসে তৌহিদ আফ্রিদির ফোন কলের মাধ্যমে ডিবি অফিসে আমাকে নেওয়া হয় এবং ডিবি অফিসে আমি যাই, আমার সাথে যা ঘটে তার পরবর্তীতে আমি জানতে পারলাম, মানে আমি বুঝতে পারলাম আদালত ছাড়াও পুলিশ অনেক রায় দিতে পারে, যেটা পুলিশ নিজেই করতে পারে। বাংলাদেশের ওই তৎকালীন পুলিশ সদস্যরা যারা আমার সাথে এরকম একটি ঘটনা ঘটায়, তারা ভাই আমার নামে কোনো অভিযোগ নাই, জিডি নাই, কোনো মামলা নাই, তারপরও কিভাবে আমার গায়ে হাত দেয়। এটা একটা বেআইনি কাজ, যে বেআইনি কাজটা তারা প্রকাশ্যে করেছে এবং বুক ফুলে আমার সাথে অন্যায়টা করেছে। যেহেতু আমার কেউ ছিল না, তারা জানে যে আমার পরিবার তাদের কিচ্ছু করতে পারবে না, যার কারণে আমার উপর এরকম একটা অন্যায় করে। আর তৌহিদ আফ্রিদির একটি কলে মোটামুটি পুরো ডিবি অফিসটা কেঁপে যায়। সেটার বাস্তব প্রমাণ আপনারা পেয়েছেন। শুধু আমি নই, আমার মতো এরকম অনেক ভিকটিম আছে। আপনারা যে আস্তে আস্তে তথ্য নিচ্ছেন, অনেক তথ্য বেরিয়ে আসবে। ইভেন কেঁচো খুঁড়তে গিয়ে যেন সাপ বেরিয়ে আসতে পারে। আপনারা অনেক তথ্যই জানতে পারবেন তৌহিদ আফ্রিদি সম্পর্কে, যেটা সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই গতকাল প্রকাশ করেছে। এরকম আরও অনেক কিছু বেরিয়ে আসবে। সো আমি আফ্রিদির বিরুদ্ধে কখনোই নই, আমি কোনো কন্টেন্ট মানে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে নই ভাই, যেহেতু আমরা একত্রে কাজ করি সবাই মিলেমিশে। আমার একটা সময় আমি রোস্টিং কন্টেন্ট বানাইতাম, যেখানে ফানিভাবে মানুষকে নিয়ে ভিডিও বানাইতাম। তৌহিদ আফ্রিদির ওইখান থেকে আসার পরে আমি আর কোনোদিন রোস্টিং কন্টেন্ট কেন কাউকে নিয়ে ভিডিও বানানোর সাহসটাও পাইনি। আমি সবসময় এখন শুধু যেটা ঘটছে ওইটা পড়ে পড়ে মানুষকে শোনাই। নিজের কোনো ব্যক্তিগত মতামত দেওয়ার সাহসটা আমার এখন নাই। এই সাহসটা আমার শেষ করে দিছে সেদিনই। শুধু আফ্রিদিকে অনেকে মাফিয়া বলতেছে, আবার অনেকে বলছে আফ্রিদি কিছুই না, আমরা মিথ্যা কথা বলছি। এরকম ঘটে যে গতকাল দেখলাম যে অনেক কন্টেন্ট ক্রিয়েটর আমার বিরুদ্ধে কন্টেন্ট বানাচ্ছে, মানে আমাকে নিয়ে ট্রোল করতেছে। সো যারা ট্রোল করছে তাদের সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে যায়, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা কষ্টের। ধরেন আমি এখানে বসে আছি, আমার দুই চোখ দিছে আল্লাহ, আমি চোখ দিয়ে সব কিছু দেখছি। তবে এই চোখ যদি হঠাৎ করে বন্ধ করে দেয়, তাহলে বুঝতে পারবেন দুনিয়াটা কত অন্ধকার। আপনার চারপাশে যত মানুষই থাকুক, আপনি কাউকে দেখতে পারবেন না, তখন আপনি একা। ওই একা মোমেন্টেই আমার সাথে এরকম একটা অন্যায় অত্যাচার করা হয়েছে। ডিবি অফিস থেকে যখন আমি রাতে আসি, তখন আমি না বললেও তারা বুঝবে, কারণ আমার এক চোখ একরকম বন্ধ আর এখানে রক্ত জমে আছে, আর গালের মধ্যে প্রায় হাতের আঙুলগুলো বসে আছে। আর আমি তো বসতে পারতেছিলাম না, শুধু শুয়ে থাকতে হয়েছে, তাও মানে ঘুরে এইভাবে ঘুরে শুয়ে থাকতে হয়েছে। তো এটা বাসায় বুঝতে পারছে। পরবর্তীতে আমি বললাম যে তৌহিদ আফ্রিদি আমাকে ডাকায় নিয়ে এরকম করছে। ভয়ে আমার বাপ মা আমাকে ভিডিও বানাইতে দেয় না অনেকদিন। তো আফ্রিদির নির্দেশেই আমি পুনরায় ভিডিও বানাই, না হলে আমি ওই সময় হয়তো বা রিক্সা চালায় ভাত খেতাম, তারপর আমি ভিডিও বানাইতাম না। আফ্রিদির নির্দেশে আবার পুনরায় মানে এটা যার কারণে আপনি ডিবি অফিসে গেলেন, আফ্রিদির নির্দেশে আবার আপনি ভিডিও বানান, সেই ঘটনাটা আসলে কেন বানালেন? আফ্রিদির নির্দেশে কেন বানালেন? এটা কি ব্ল্যাকমেল করা হয়েছিল কোনো, নাকি চাপ প্রয়োগ করা হয়েছে? যেহেতু আমি ভয় পাইছি, তো আমি মন থেকেই আমার স্বপ্নটাকে ভেঙে দিই যে আমি আর জীবনে ইউটিউবিং করবো না। আমি তত টাকা কামাইও না ইউটিউব থেকে যে আমার এখানে থাকতেই হবে। সো আমি ওইখান থেকে ছেড়ে দেওয়ার পরে অনেক মানুষ আফ্রিদিকে বলছিল যে তুই ঢাকায় নিয়ে এরকম কিছু করছিস, সেটা তো ভাইরাল হয়ে যাবে, ও তো এক মুখ খুলে ফেলবে, তো ঝামেলা, ওকে আবার মানে ভিডিও লাইনে ব্যাক করা। তো আফ্রিদি ফোন দিয়ে আমাকে বলতেছে তুমি ভিডিও বানাও আবার। তো আমি বললাম যে ভাই এখন আমি ভিডিও বানাবো না, প্রয়োজনে রিক্সা চালায় ভাত খাবো। পরে বললো তোর ভিডিও বানাইতেই হবে, কালকেই ভিডিও বানাবি। তো আমি তো ওর কথার বাইরে যাইতে পারবো না ভাই, গেলে আবার হয়তো বা গুমি করে দিবে। তো আমি পরবর্তীতে আবার ওর নির্দেশ অনুযায়ী ভিডিও বানাই। আর টুপি যখন পরানো হয়েছে, তখন তো পুরো মানে দুনিয়াটাই আমার কাছে অন্ধকার মনে হয়েছে। আমি তো আর কিছু দেখতেছিলাম না। আমি শুধু ভাবতেছিলাম যেহেতু আমাকে গুম করে দেওয়ার কথা বলছে, তো আমি মনে হয় বাসায় ফিরে যেতে পারবো না। আমি বারবার অনুরোধ করছিলাম যে স্যার আমাকে ছেড়ে দেন, আমি আর জীবনে কোনো দিন ভিডিও টিডিও বানাবো না। একরকম আমি তাদের পা ধরার মতো, তার পা তো ধরতে পারতেছিলাম না যেহেতু আমার হাত বাঁধা। মানে ওই ভয়টা আমি বলতে পারবো না, আমার জীবনে কোনো দিন আমি কখনো কারোর সাথে লাগি নাই। সো এটাই যেহেতু ফার্স্ট, ওই ভয় আমি মানে 2.5 বছর ভাই আমি 4-5 দিন অফিসের মধ্যে বসে একা একা শুধু কান্না করতাম যে আমার সাথে কি ঘটনা ঘটলো। কাউকে কোনোদিন এটা বুঝিয়ে বলতে পারিনি। আর এখন আর ওই চোখের অশ্রু নাই যে আমি কান্না করে আবার দেখাবো।
আমার এখন ভূমিকা একটাই, যেহেতু বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এখন মানুষের বাক স্বাধীনতা ফিরে আসছে আমি মনে করি। সো আমি আমার স্বাধীন হয়েই আমি এখন স্বাধীনতাভাবে কথা বলবো, স্বাধীনভাবে, যে যা হয়েছে সেই সত্যটা আমি বলছি। এখন আইন আছে, দেশের জনগণ আছে আমার পাশে, যদি সেটা আরও তারা প্রমাণ করতে চায় তাহলে প্রমাণ করুক যে আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি, তার টিমমেটদের কাছে জিজ্ঞাসা করা হোক, তাহলে সকল তথ্যগুলো জানতে পারবে। সো বাংলাদেশ আইন এবং জনগণের প্রতি শ্রদ্ধাশীল হয়েই বলবো যে আমার এখন বর্তমানে কোনো ভয় নেই।